Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান ধর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 117তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাব। তবে যাবার আগে কয়েকটি কথা। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLD afnanthehorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেখানে রহস্য এবং ভয় নিয়ে আমরা সপ্তাহে 2 দিন আপনাদের জন্য এপিসোড পরিচালনা করে যাচ্ছি। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন চলে যাই আজকের এপিসোডের প্রথম ঘটনায়। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 117তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সামিয়া আক্তার। পেশায় উনি একজন স্কুল শিক্ষিকা। ওনার বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাদেরকে দিলেও উনি গ্রামের নামটি বলতে নিষেধ করায় আমরা সেটা বলছি না। ঘটনাটি ঘটেছিল ওনার আপন চাচাতো ভাইয়ের বাচ্চা মেয়ের সাথে। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, গাছগাছালি দ্বারা পরিপূর্ণ। এক কথায় যে কেউ বলবে এটা ভুতুরে বাড়ি। আশেপাশে সব হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বসবাস। ওখানে শুধু 2টো বাড়ি মুসলিম পরিবারের, তার মধ্যে ওনাদের একটা। ওনাদের ওই জায়গা কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, সেগুলো উনি পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। ওনার যে স্কুলটা, অর্থাৎ যেখানে উনি শিক্ষকতা করেন, স্কুলটা কিন্তু অনেক বড় হলেও কিন্তু ওয়াশরুমের ভালো ব্যবস্থা সেখানে নেই। বেশিরভাগ বাচ্চারা বিভিন্ন জায়গায় জল বিয়োগ করে ফেলে, কেননা ওয়াশরুম যেগুলো রয়েছে একটু দূরে দূরে। আর ছোট বাচ্চা ছাড়া, এই ছোট বাচ্চারা এত দূরত্বে গিয়ে তারা ওয়াশরুম করবে, আসলে এটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। আর ছোট বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে আর কী বা বলা যায়, বড়দের যেরকম বুঝ রয়েছে তাদের তো আর সেটা নেই। ঠিক এরকম কারণেই ওনার চাচাতো ভাইয়ের মেয়ে, সে ক্লাস থেকে বেরিয়ে মাঠের একটা পাশে জল বিয়োগ করে আবার ক্লাসে চলে এসেছে। স্কুল শেষে সে বাড়িতে গিয়েছে সন্ধ্যার পর। হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে মেয়েটার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। ওনারা দ্রুত তেল মালিশ করতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। ওই দিনের মতো তো এটা এরকমই হলো। পরের দিন সন্ধ্যার পর ঘটে আরও ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ করে তার শরীর বাঁকা হতে থাকে। শরীরটা মনে হচ্ছে মেরুদণ্ড থেকে বাঁকা হয়ে যাচ্ছে। ইংরেজি ইউ শেপের মতো একটা শেপ হয়ে যাচ্ছে। এটা দেখে পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। দ্রুত একটা গাড়ি রেডি করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। গাড়িতে যখন ওঠানো হয় তখন মনে হচ্ছে আস্তে আস্তে তার শরীরটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করেছেন। এরপর উনি দেখার পর বলেন যে বাচ্চার তো ওরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব কিছু তো নর্মাল। তো যেহেতু সব কিছু নর্মাল, অতিরিক্ত ভয় পাওয়ার কারণে হয়তো এরকমটা হতে পারে। উনি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ওকে নিয়ে ওনারা বাড়িতে চলে আসার সময় পুরো রাস্তা ভালোই ছিল,
কিন্তু বাড়িতে আসার পর বিছানায় শোয়ার সাথে সাথে আবার আগের অবস্থা হয়। তখন সবাই বলে একজন ভালো কবিরাজ বা হুজুর দেখাতে হবে। তারপর তাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ তেল, পানি, গোলাপ জল এসব দিয়ে দেন। একটা নিয়ম মেনে এগুলো ব্যবহার করতে বলেন। 4-5 দিন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এরপর এক রাতে বাচ্চাটার মারাত্মক পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপর ওই যে পানিটা কবিরাজ দিয়েছিল, ওই পানিটা তার পেটে ছিটা দিতেই চিৎকার করে ওঠে মেয়েটা। এরপর দেখা গেল যে বাচ্চাটার মা আয়াতুল কুরসি যখন পড়া শুরু করেছে, তখন বাচ্চাটার শরীরের ভিতর থেকে বিকট এক শব্দে মনে হলো কেউ হেসে উঠেছে। হাসিটা মনে হচ্ছে যে আসলে বাচ্চা মেয়েটার না, কারণ এই ধরনের শব্দ, এই ধরনের কণ্ঠ কোনো বাচ্চার হতেই পারে না। এক নাগারে কথা বলছে, এলোমেলো কথা বলছে, তো বলছেই এইটারে নিয়ে যাব, ওইটারে নিয়ে যাব, এটা করব, ওইটা করব, এরকম বলতেছে। কখনো গান গায়, কখনো কান্না করে, হাসে। তো অনেক বছর আগে এই বাড়িতে কি হয়েছে না হয়েছে সেসব বলছে। তখন পরিবারের সদস্যরা দ্রুত মসজিদে একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসেন, আসার পর উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন যে বাচ্চা মেয়ে, ওকে কষ্ট দিও না। একটা পর্যায়ে হুজুরের সাথে তর্ক শুরু হয়। তখন হুজুর বলেন যে দেখো, এই বাচ্চা মেয়েটাকে যে কষ্ট দিচ্ছ, তোমাকেও তো একদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, তখন কি জবাব দেবে? এই কথার উত্তরে নাকি ওই জিনটা বলে ওঠে, আমি তো কোনো আল্লাহ মানি না, তোমার আল্লাহ রে আমাকে দেখাও তো এখন। যখন এই কথা বলেছে, হুজুর তো এইবার মারাত্মক রেগে গেছেন। হুজুর বুঝতে পারেন যে এটা ভয়ঙ্কর শয়তান প্রকৃতির জিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কটু কথা বলেছে, এর সাথে আর কোনো কথা হবে না, ওকে আর কোনো অনুরোধও করা হবে না, যা করার দরকার এখন করতে হবে। উনি তখন কিছু কঠিন রুকিয়া শুরু করে দিয়েছেন। কয়েক মিনিট চলার পরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। জিনটা বলছে, আরে থাম থাম, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে, আমাকে একটা ললিপপ দে। সাথে সাথে দোকান থেকে একটা ললিপপ কিনে এনে দিলে সে ললিপপটা খায়, যেভাবে বাচ্চারা খায় আর কি। বাচ্চা মেয়েটাই কিন্তু খাচ্ছে, কিন্তু জিনিসটা জিনে চেয়েছে। ললিপপ খাওয়াটা মনে হলো কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। মানে এমনভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে, কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায়। এত দ্রুত সাধারণত ললিপপ শেষ হয় না। এরপর বলে, আমি চলে যাচ্ছি। এখন এই মেয়েটা ঘুম থেকে জেগে উঠবে। তারপর হলো কি, বাচ্চা মেয়েটার গলা দিয়ে কেমন যেন একটা ঢেকুর ওঠার মতো ঢক করে একটা শব্দ হলো। এরপর সে শুয়ে পড়ল। শুয়ে পড়ার 15 থেকে 20 সেকেন্ড পর মেয়েটা চোখ খুলল। চোখ খোলার পর উঠে তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় করছে, এই বলে কান্না শুরু করে দিয়েছে। এরপর হুজুর কিছু দোয়া লিখে দিলেন কাগজে। উনি বলে গেলেন যে এগুলো মাগরিবের আজানের সাথে সাথে আগুনে পোড়াতে হবে। পরের দিন বিকাল থেকে বাচ্চা মেয়েটার সাথে আবার ঘটনা শুরু হয়ে যায়, অর্থাৎ তার শরীরটা বেঁকে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল ওর গলা কেউ চেপে ধরে আছে, ও কথাই বলতে পারছে না। ও শুধু চিৎকার করে বলছে যে আমি কথা বলতে পারছি না, আমার গলা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলবে, জাস্ট এতটুকুই বলতে পেরেছে। এরপর সে আর কোনো কিছু বলতে পারে না, তার শরীর বেঁকে যাচ্ছে। তখন এই পরিবারের সদস্যরা কি করবে ঠিক আসলে বুঝে উঠতে পারছিলেন না। একটা কাগজ ওনারা পুড়িয়েছেন। পোড়ানোর পর দেখা গেল যে এখন একটু স্বাভাবিক হয়ে গেছে মেয়েটা। ওই রাতের মতো এরকমই চলে গেল, আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে বাচ্চা মেয়েটার সাথে আবারও সমস্যা শুরু হয়ে গেল। এবার ওই হুজুরকে ফোন দেওয়া হয়। হুজুর বলেন যে এই কাজটি ওরা সম্পন্ন করতে দেবে না। এই জন্যই মূলত ঠিক মাগরিবের আজানের আগে থেকে এই ধরনের সমস্যা শুরু হচ্ছে, কিন্তু এটা থামানো যাবে না, এটা করেই যেতে হবে। আর এই কাজ যখন শুরু হবে তখন কোনো উঠতি বয়সী মেয়ে আশেপাশে থাকা যাবে না, তাহলে কিন্তু তাদেরও সমস্যা হবে, এর একটা প্রভাব তাদের উপর পড়বে। পরিবারে
এই ধরনের কিশোরী মেয়ে যারা আছে বা যুবতী মেয়ে যারা আছে তারা তখন এই কাগজটা পোড়ানোর সময় অন্য অন্য রুমে অবস্থান করেন। এদিকে যেই দিনই, অর্থাৎ প্রতিদিনই তো করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেক দিন মাগরিবের আগে থেকে বাচ্চা মেয়েটার উপরে এই অত্যাচার শুরু হয়ে যায়। তবে ঠিকঠাক মতো কাজটা করতে হবে, এটাই হুজুর বলে দিয়েছিলেন, ভয় পাওয়া যাবে না। কয়েকদিন যাবার পর সমস্যাটা আরও বেড়ে গেল বলতে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে সমস্যাটা আরও বেড়ে গেল। দেখা গেল বাচ্চা মেয়েটা এত জোরে শ্বাস নিয়েছে, শ্বাস নেওয়ার পর তার বুকের ছাতিটা অনেকটা ফুলে উঠেছে। একই অবস্থা আছে, সে কিন্তু শ্বাস ছেড়ে দিচ্ছে না। কিছু সময় শ্বাস ধরে রেখে হঠাৎ করে শ্বাসটা ছেড়ে দেয়, তখন মনে হচ্ছে একবারে বুকের ছাতিটা ধপাস করে নিচে নেমে গেল। আবার সে শ্বাস নিচ্ছে, ধরে রেখেছে, আবার একবারে নেমে গেল। এভাবে সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছিল। এটা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে যে বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে। হুজুর এই কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ 7 দিন বা এরকম একটা সময় দিয়েছিলেন, তো এর আগেই একদিন এশার নামাজের পর আসেন। এর মধ্যে কিন্তু বাচ্চা মেয়েটা পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছিল। সে কারো সাথে কথা বলে না, সে শুধু ইশারা দিয়ে দেখায় যে কেউ ওর গলা ধরে বসে আছে। শুধু আজান যখন হতো তখন নাকি তার গলাটা একটু স্বাভাবিক হতো, এছাড়া সে কথা বলতে পারতো না। সে কথা বলতে গেলেই নাকি গলা ব্যথা করতো, মনে হচ্ছে কি গলার চাপ দিয়ে ধরে রেখেছে, সে ভয়েও কথা বলতে চাইতো না, এমন একটা অবস্থা। তো হুজুর আসেন, ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে ওর নানা আর একজন বৃদ্ধ লোক আসেন, বাচ্চা মেয়েটার নানা আর কি। তারা বলেন যে রাত 12টার দিকে ওনারা বসবেন এই জিনটাকে হাজির করতে। ঠিক সময় মতো তারা সব কিছুর প্রস্তুতি নিয়েছেন, সব লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে এক রুমে সবাই বসেছেন। ওই যে বৃদ্ধ লোকটা বাচ্চা মেয়েটার নানার পাশে বসেছেন আসন পেতে। বাড়ির সদস্যরা খুব ভালো করে খেয়াল করছেন যে ঘটনাটা কি ঘটছে। একটা পার্টির উপরে দুজন বসলেন, সামনে 5টা মোমবাতি জ্বালিয়ে রাখলেন। ঘরটা যে একদম অন্ধকার তা না, শুধু লাইটটা বন্ধ করেছিলেন, মোমবাতি জ্বালো তো ছিল। 5টা রক্ত জবা ফুল, 2টা 2 সাইজের শিং মাছ, অর্থাৎ একটা একটু বড় একটা একটু ছোট, মানে একই সাইজের না। তবে মাছগুলো কিন্তু জীবিত ছিল না, মাছগুলো কাটা ছিল আর এগুলো পরিষ্কার করা ছিল। শিং মাছ পরিষ্কার করলে যেমন সাদা সাদা হয়ে যায় ওরকম ছিল। আর 6টা আগরবাতি আর একটা গ্লাসে পানি রেখে দিলেন। বাচ্চা মেয়েটার নানা তার হাতে কিছু একটা গুনতে শুরু করলেন, আর ওই লোক চোখ বন্ধ করে বসে রইলেন। একসময় ওই লোকের শরীরটা কেঁপে উঠল, আর 2 হাত একসাথে করে নিচে যে পাটিটা ছিল পাটিতে ধাক্কা দেওয়ার মতো করে জোরে জোরে এভাবে হাতগুলো আঘাত করছেন ওই পাটির সাথে। তারপর গড় 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 আওয়াজ হতে শুরু করলো, আর একটা নাকি নাকি শব্দে সালাম দিল। পরে উনি সেই সালামের উত্তর নিয়ে বললেন যে আজকে আপনাকে এখানে ডাকার মূল কারণটা বলি। এটা বলতে বলতেই ওই জিনটা বলছে বেশি কিছু বলতে হবে না, আমি এখানে হাজির হওয়ার আগেই সব তথ্য আমি নিয়েছি। মূলত একটা দুষ্টু জিনকে পেয়েছি, আমি ওকে বন্দি করে আমার সাথে নিয়ে গেছি এর মধ্যেই, এখন আমার কাছেও বন্দি আছে। ওর কাছ থেকে আমি সব কিছু শুনেছি, নতুন করে তোমাদেরকে আর কিছু বলতে হবে না। পরে বাচ্চা মেয়েটার নানা বললেন যে এখন কি করা যায়, কেন এসব হলো? তখন সেই ভালো জিনটা বলল, এদের কাজই হচ্ছে এমন করা, এখন ওকেই আমি পাঠাই, ওর মুখ থেকেই আপনারা সব শোনেন। তবে সাবধান, ওকে বেশি কিছু করবেন না বা উল্টাপাল্টা আপনারা কিছু বলবেন না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে, কারণ এরা কিন্তু ভালো না, এদের দেওয়া কথার কোনো মূল্য নেই, এরা খুবই ধোঁকাবাজ শ্রেণীর। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, হঠাৎ করেই ওই বৃদ্ধ লোকটার শরীরটা একটু কেঁপে উঠল, একটা বিশ্রী হাসি দিয়ে বলে নমস্কার। তখন বাচ্চা মেয়েটার নানা বললেন, আপনি আমার নাতনির সাথে কেন এমনটা করছেন? তখন ওই জিনটা বলে, এই মেয়ে আমার উপরে জল বিয়োগ করে দিয়েছে, তাও ঠিক দুপুর 12টায়, তাই ওকে ধরছি। তখন বাচ্চা মেয়েটার নানা বলেন যে আচ্ছা ধরছেন, ওকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, এখন আর ওকে কষ্ট দিবেন না, বাচ্চা মানুষ না বুঝে করেছে, ও তো আর আপনাকে দেখেনি। পরে ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমি চলে যাবো, আর আসবো না।
আর আপনাদের বাড়ি আপনারা বন্ধ করে দেবেন। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, আবার প্রথম যে জিনটা সে চলে আসে, সালাম দেয়। সে বলে ও এখন আমার কাছে বন্দি, ওকে নিয়ে আমি ওদের এলাকাতেই যাব, সেখানে গিয়ে ওদের সর্দারের সাথে কথা বলে আলোচনা করে এসে আপনাদেরকে জানাবো কি করলে ওরা একেবারে চলে যাবে, আপনারা অপেক্ষা করেন। এই বলে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে চলে গেলেন। সবাই কিন্তু বসে আছে, টুকটাক কথা একজন আরেকজনের সাথে বলছেন, তবে ওই যে বৃদ্ধ লোকটা উনি কিন্তু চুপচাপ বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, তার কথা বলা নিষেধ। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় পর আবার ওই বৃদ্ধ লোকটার উপরে ওই জিনটা এসে হাজির হয়। তারপর সালাম দেন, সালাম দেওয়ার পর ওই জিনটা বলেন যে আমি তোকে নিয়ে গিয়েছিলাম স্কুলের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওখানেই ওদের আস্তানা। তারা 1-2 না, পুরো একটা গোত্র ওখানে আস্তানা গেড়েছে। ওদের সাথে কথা বলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে 12 কেজি কালো মিষ্টি দিতে হবে। ওরা যদিও বা প্রথমে গরু চেয়েছিল, আমি রাজি হইনি, শেষে মিষ্টি চেয়েছে 30 কেজি, পরে 12 কেজিতে রাজি করিয়েছি। ওরা রাজি হয়েছে, এটা কালকের মধ্যেই দিয়ে দিতে হবে, আর বাড়ি বন্ধ করার নিয়মও আমি বলে দিব, আর ওই জিনটাকে মুক্তি দিয়ে দিয়েছি। এই শর্তেই মূলত এই বিষয়টার ফয়সালা হয়েছে। এরপর ওই জিনটা আর একটা কথা বলে, জিনটা বলে আপনার একটা খালি রুমে 7টা চীনামাটির যে প্লেট এটা রেখে আসেন, এতে আমি কিছু দোয়া লিখে দিব। 7 দিনে 7টা ধুয়ে ধুয়ে সেই পানিটাই বাচ্চা মেয়েটাকে খাওয়াবেন, আর এই বাচ্চাকে টানা 21 দিন এই বাড়ির বাইরে বের করবেন না। এরকম কথা বলে উনি সালাম দিয়ে চলে যান। তবে পরবর্তীতে আরও কিছু তথ্য দিয়েছিলেন, অথবা আরও কিছু নিয়মকানুন বলেছিলেন। তবে এর মধ্যে হয় কি, ওই জিনটা ফাইনালি চলে যাবার আগেই ওই যে রক্তজবা ফুল যে কয়েকটা ছিল, এর মধ্যে থেকে একটা ফুল এই বাচ্চা মেয়েটাকে খাওয়াতে বললেন, যে এই একটা ফুল তাকে খাওয়াতে হবে। তো যাই হোক, আরও বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে যে কার কি সমস্যা, আরও বিভিন্ন বিষয় নিয়ে ওই সময় আলোচনা হয়েছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো আসলে আমরা এখন আলোচনা না করি, মানে এই ঘটনার মধ্যে সেগুলো না বলি, এটা অন্য বিষয়, পরিবারের মূল বিষয় না এটা। তবে ওই জিনটা বলেছিল যে এই বাড়িটা পাহারা দেবার জন্য কিছু জিন থাকবে এখানে, আর এরাই মূলত এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে বাড়ি বন্ধ করতে হবে না, জিনেরাই এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত এরা পাহারায় থাকবে, যাতে করে এই বাচ্চার উপর এই 21 দিনের মধ্যে আর কোনো ঝামেলা ওরা করতে না পারে। এই 21 দিন চলে গেলে এই বাচ্চার উপর ইনশাল্লাহ আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো এরপর সেই অনুযায়ী সব কিছু করা হয়। একটা রুমে দরজা বন্ধ করে সেখানে 7টা চীনামাটির প্লেট রাখা হয়েছিল। সকালবেলা ওই দরজা খোলার কথা বলা হয়েছিল। তো সকালে দরজা খোলা হয়, দেখা গেল ওই চীনামাটির প্লেটের উপরে আরবিতে বিভিন্ন দোয়া লেখা। ওই জিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বাচ্চা মেয়েটার শরীরে যে জিন হাজির হয়, তারপরে একটা ঢেকুর দেওয়ার মতো শব্দ করে, এটা কেন হয়? তখন নাকি জিন বলেছিল মূলত জিনেরা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন গলার কাছে যদি অবস্থান করে, তখন নাকি গলায় এক ধরনের একটা বাতাস আটকে থাকে। জিনেরা তো একটা বাতাসের মতো, সে যখন বের হয়ে যায় তখন এই ধরনের শব্দটা হয়। এই জন্যই মূলত এই শব্দটা হয়েছিল। পরবর্তীতে আরও একবার এই জিনটাকে হাজির করা হয়েছিল, তখন জিন শর্ত দিয়েছিল এখানে কেউ পায়ের সাথে পা লাগিয়ে বসতে পারবে না, আর 2 হাত এক করে বসতে পারবে না, এতে করে নাকি তাদের কষ্ট হয়। তবে একজন, ওই পরিবার একজন ভুল করে পায়ের সাথে পা লাগিয়ে বসেছিল, তখন নাকি রাগে ফোঁস করতে করতে বলে ওঠে আপনারা একজন পায়ের সাথে পা লাগিয়ে বসেছেন, দ্রুত 2 পায়ের মাঝখানে সামান্য একটু ফাঁকা করুন। তখন 2 পায়ের মাঝখানে সামান্য একটু পাটা একটু ফাঁকা করে ওনারা বসেন। একজন পুরুষ সদস্য এভাবে বসেছিলেন আর কি। তো এরকম একটা বিষয় হয় আর কি একদিন আসনের সময়। তো যাই হোক, আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে যায়। এই 21 দিন যখন ঝাড়ফুঁক করার জন্য জিনেরা আসতো, তখন নাকি আতরের সুঘ্রাণ পাওয়া যেত ওই বাড়িতে। খালি রুমের পাশ দিয়ে হাঁটার শব্দও পাওয়া যেত। সবাই, ওই বাড়ির সবাই এটা টের পেয়েছিলেন।
বাড়ি যেদিন বন্ধ করা হয় ফাইনালি, সারা বাড়িতে বিভিন্ন জায়গায় নাকি সরিষার যে দানা, এই দানাগুলো পাওয়া গিয়েছিল, এগুলো জিনেরাই নাকি ছিটিয়ে গিয়েছিল। আর ওই যে মিষ্টির টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল ওই বৃদ্ধ লোককে, তারাই মিষ্টি কিনে, মানে জিনেরাই মিষ্টি কিনে তাদেরকে পৌঁছে দেবে। সব কিছু নিয়ম মাফিকই করা হয়েছিল। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করা যেত, সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা এই টানা 21 দিন একা একাই ঘুমিয়ে যেত। হঠাৎ করে ঘুমিয়ে গেছে, ডাকলেও সে উঠতো না, আবার সে দেখা যেত যে সে নিজে নিজে ঘুম থেকে উঠেছে। এই ধরনের সমস্যা 21 দিন ছিল। 21 দিন পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এখন সে দিব্যি সুস্থই আছে আলহামদুলিল্লাহ, দিব্যি লেখাপড়া করছে, তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সামিয়া আক্তার আপু। আপনি জানিয়েছেন যে আপনাদের বাড়ি এবং আরও আশেপাশের বিভিন্ন জায়গা কেন্দ্রিক কিছু ঘটনা আছে, আপনার সেই ঘটনাগুলোর প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 117তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 117তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ শওকত হোসেন। উনি বর্তমানে কুয়েতের ফুরানিয়া স্টেটে কর্মরত রয়েছেন। উনি 2025 সালের 18ই ডিসেম্বর বিদেশে গিয়েছেন। সেখানে যাবার পর উনি যেখানে কাজ করেন সেখানে ভারতীয় এবং নেপালি কয়েকজনের সাথে ওনার পরিচয় হয়। এর মধ্যে একজন নেপালি রয়েছেন যার নাম হচ্ছে দেব। মূলত এই দেবই একটি ঘটনা বলেন। এই ঘটনার সাথে দেবের একজন বন্ধুও জড়িত রয়েছেন। দেবের কাছে যখন এই বিষয়গুলো, বিশেষ করে ভয়ের ঘটনাগুলো সম্পর্কে আলোচনা করেন, দেব আসলে বুঝতে পারছিলেন না যে এই ভয়ের ঘটনা শুনে এই শওকত ভাই কী করবেন। তখন শওকত ভাই ইউটিউব থেকে আমাদের চ্যানেল দেখান যে এখানে সত্য ভয়ের ঘটনা প্রচারিত হয়। তখন দেব বলে, এখানে প্রচারিত হলে আমি বুঝবো কীভাবে, আমি তো আর বাংলা বুঝি না, মানে উনি ওনার ভাষায় বলছিলেন আর কি। তখন ওই দেব বলেছিলেন, ঠিক আছে আমি ঘটনাটা দেব, অন্তত আমার নাম আর আমার বন্ধুর নামটা যেন বলা হয়, এই নাম শুনলে অন্তত যেন বুঝতে পারি যে আমাদের ঘটনাটা এখানে প্রচারিত হয়েছে। তা আমরা তো নাম তো অবশ্যই বলবো। যিনি ঘটনা দিয়েছেন তার নাম দেব, আর দেবের বন্ধুর নাম হচ্ছে গৌরব। মূলত এই ঘটনার সাথে এই দুইজনের একটা সম্পর্ক রয়েছে। আর এই ঘটনা দেবার ক্ষেত্রে কয়েকজন সহযোগিতা করেছেন। একজনের নাম রাজু, চিত্রা, আর একজনের নাম হচ্ছে লাল সিং। এরা সবাই কিন্তু এই শওকত ভাইয়ের সাথেই কাজ করেন। একদিন হয় কি, সন্ধ্যার পর এই ঘটনা শোনার জন্য যখন শওকত ভাই সব এবং এই যে তিনজন সবাই একসাথেই বসেছেন, তখন নাকি দেব ঘটনাটা বলতে চাচ্ছে না। তার একটা ধারণা যে সন্ধ্যার পর এই ভয়ের ঘটনা বললে তাদের উপর একটা প্রভাব পড়ে। দেব কিন্তু নেপালি, নেপালের লোকদের মধ্যে এরকম একটা ধারণা নাকি রয়েছে, এই জন্য সে দিনের বেলাতে ঘটনাটা বলবে। যাই হোক, পরবর্তীতে দিনের বেলাতেই ঘটনাটা শেয়ার করেন। তো দেব জানায় যে এখন থেকে 5 বছর আগে ঘটনাটির সূত্রপাত হয়। তখন সে কলেজে 2য় বর্ষের স্টুডেন্ট। ওই সময় তার আর এক বন্ধু হয়, তার নাম হচ্ছে গৌরব। যেই জায়গাটাতে ঘটনা, এটা হচ্ছে নেপালের মোরাং জেলার একটা গলি। এই গলিটার নাম হচ্ছে মিরগোলিয়া। এই যে দেব, তার সাথে আবার একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। এই মেয়েটার বাড়ি আবার যেই এলাকায়, সেই এলাকারই ছেলে হচ্ছে গৌরব। দেব বুদ্ধি করে গৌরবের সাথে একটু বন্ধুত্ব করেছিল, কেননা যেহেতু গৌরব ওখানকার লোকাল ছেলে, আর দেবকে কিন্তু মাঝে মাঝে ওই মেয়ের সাথে দেখা করার জন্য ওই এলাকাতে যেতে হতো। তো ওই এলাকার লোকাল বন্ধু থাকলে তো ভালোই হয়, সমস্যার হাত থেকে বাঁচা যায়। এই চিন্তা করেই মূলত গৌরবের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল। তাছাড়া এমনিতেও দুইজনের মধ্যে ভালো সম্পর্ক হয়েই যায়। গৌরবকে যখন সব বিষয় খুলে বলে মেয়েটার কথা, গৌরব বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওই এলাকায় যাবি আসবি, কোনো প্রবলেম নেই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে এই এলাকায় ঢোকার জন্য 4টা রাস্তা আছে। 4টা রাস্তার মধ্যে সবগুলো রাস্তা দিয়েই ঢোকা যায়, তবে সন্ধ্যার পর 2 নাম্বার রাস্তা দিয়ে ঢোকা যাবে না।
এটা নিষেধ, এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, এইটা সমাধানের জন্য গ্রামবাসীর চেষ্টা চালায় যাচ্ছে, সমাধান হয়ে গেলে তখন যাওয়া যাবে। এখন দেব বলতেছে কি সমস্যা, এটা তো বুঝতে পারলাম না, কিসের সমস্যা আর কিসের সমাধান? কোনো মামলা টামলা আছে নাকি যে সন্ধ্যার পর পুলিশ বা অন্য কেউ যেতে দেয় না কোর্টের নির্দেশনা থাকার কারণে? তখন গৌরব বলে না, এরকম কিছু না, অন্য একটা সমস্যা, এগুলো এখন না বলি, সমাধান হয়ে গেলে তখন বলবো। তো এটা নিয়ে আর দেব সেভাবে আলোচনা করে নাই। একদিন হয় কি, ওই গৌরবদের ওখানে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা এমন যে ওই প্রোগ্রামে ওই মেয়েটাও আসবে, আর গৌরব আবার দেবকে দাওয়াত দিয়েছে, ভালোই হলো, দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এখন প্রোগ্রামগুলো শেষ হতে হতে তো রাত হয়ে যায়, ওদের বেলাও সেটাই হয়। এখন বাইক নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গৌরব দেবকে এগিয়ে দেবে এমনই কথা ছিল। যখন তারা বের হয়েছে, বের হওয়ার পর এই দেব যে সে গৌরবকে বলছে যে ভাই চল ওই 2 নাম্বার রাস্তা দিয়ে যাই। বলছে যে না রে, তুই এইটা নিয়ে আমাকে কিছু বলিস না, কারণ এটা নিয়ে গ্রামে একটা সমস্যা চলতেছে, আমরা এদিক দিয়ে না যাই। আর এটা নিয়ে একটা ঘটনাও আছে। কি ঘটনা? তখন তো আসলে এই দেব যেহেতু বারবার বিরক্ত করছিল গৌরবকে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, বাধ্য হয়েই গৌরব একটা বিষয় বলে তাকে, সেটা হচ্ছে যে ওই রাস্তাতে নাকি একটা ছোট্ট ব্রিজ আছে। এটা এমন একটা ব্রিজ, যত শক্ত করেই ওখানে ব্রিজ বানানো হোক না কেন, ওই ব্রিজটা নাকি টেকে না। সকালবেলা দেখা যায় ওই ব্রিজটা ভেঙে গেছে, মানে নির্মাণ হচ্ছে হচ্ছে হচ্ছে, যখন উদ্বোধন হয়ে যায় পরদিনই ওই ব্রিজটা ভেঙে যায়। এখন এই ব্রিজটা না থাকলে গ্রামের লোকদের তো আসা যাওয়া করা কষ্ট। বাধ্য হয়েই তারা ওখানে একটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে, ওর উপর দিয়ে শুধু মোটর সাইকেল চলতে পারে খুব সাবধানে, আর লোকজন হাঁটাহাঁটি করতে পারে, হালকা রিক্সাগুলো চলাচল করতে পারে, এমনভাবেই ওই ব্রিজটা তৈরি করা হয়েছিল। কিন্তু পাকাপোক্ত ব্রিজ ওখানে থাকে না, পিলারগুলো মাটির নিচে চলে যায়, আর উপরের অংশ সেগুলো ভেঙে কোথায় যেন চলে যায়, অর্থাৎ ব্রিজের অস্তিত্বই থাকে না, এমনটা বলতে হয় আর কি। এরপর মূলত লোকজন ওখানে এই ধরনের একটা ব্রিজ তৈরি করেছে, যেটা এখনও আছে। যখন এটা বলা হয় তখন এই দেব ভাই উনি বলতেছেন, জানে তাতে কি, এখন ব্রিজ তো ওইটা না হয় ভেঙে গেছে, এখন যেটা আছে সেটা দিয়ে তো যাওয়া যাবে, তো সমস্যা কি, যাই ওই দিক দিয়ে যাই। তখন আবার এই যে গৌরব বলে, না এক কাজ কর, তুই আজকে আমাদের বাসায় থাক, সকালবেলা দুজন মিলে তারপর কলেজে যাব। পরের দিন আবার একটা পরীক্ষাও ছিল। তখন আবার এই দেব ভাই বলছেন, আরে আমি তো আমার আব্বা আম্মারে বলে আসি নাই, যেহেতু কালকে পরীক্ষা, রাত্রে যদি না থাকি তখন তো আবার একটা সমস্যা, যেহেতু বলে আসছি নাই আমরা তো যেতেই হবে, বলে আসলে একটা কথা ছিল, বাইরে কোথাও এখন থাকা যাবে না। এদিকে গৌরব একটা দূরত্ব পর্যন্ত এগিয়ে দিয়ে গৌরব দেখিয়ে দেয় যে দেব তুই এদিক দিয়ে চলে যা। দেব ভাইয়ের মাথার মধ্যে কিন্তু আবার একটা বিষয় কাজ করে যে যাই না 2 নাম্বার রাস্তা দিয়ে, কি হবে, এই চিন্তা করে উনি ওই 2 নাম্বার রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন, অর্থাৎ উনি ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর যাবার পর উনি দেখেন বিশাল বড় একটা গাছ। রাতের বেলা ওইটা যে আসলে কি গাছ উনি বুঝতে পারেন নাই। তো ওই গাছটা এত বড় দেখেই ভয় লাগে। উনি হঠাৎ করে খেয়াল করেন ওই গাছটার একটা ডালে মনে হচ্ছে কিছু একটা ঝুলে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি, ওনার হাতে কিন্তু লাইট ছিল, উনি ওই দিকে লাইটটা ধরেছেন। যেই না লাইট ধরেছেন উনি এমন ভয় পেয়েছেন যেটা আসলে উনি কল্পনাই করেন নাই যে এই জিনিস উনি দেখবেন। উনি দেখেন যে একটা মেয়েটার বয়স খুব বেশি না, হয়তো বা 16-17 বছরের মতো হবে আর কি। তো এই মেয়েটা গলায় ফাঁস দিয়ে ওই গাছের একটা ডালে ঝুলছে, আর মেয়েটা এই দেবের দিকে তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে, হাসির আবার কোনো শব্দ হচ্ছে না। এই জিনিসটা দেখার পর উনি ওই দিক থেকে এমন এক দৌড় দিয়েছেন, মানে যেদিকে যাবেন ওই দিকে। বেশ খানিকটা দূর যাওয়ার পর দেখেন যে পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরের সিঁড়ির উপর হুমড়ি খেয়ে পড়েন। উনি দেখতে পেলেন মন্দিরের ভিতরে আলো জ্বলছে, দেখা গেল যে ওখানে একজন পুরোহিত আছেন। তো ওই পুরোহিত
বাইরে বের হয়ে আসছেন, এসে বলেন যে কী ব্যাপার, তুমি এখানে কি করো, তোমাকে দেখে তো এই এলাকার ছেলে বলে মনে হচ্ছে না। পরে দেব ভাই বলেন যে আমি তো এখানে একটা প্রোগ্রামে আসছিলাম, আমার বন্ধু গৌরবকে পুরোহিত চিনতে পারেন, বলে যে এই রাস্তায় গৌরব তোমাকে আসতে দিল। তখন দেব ভাই বলেন যে আসলে না গো, তোমার আমাকে মানা করছিল, আমি আসলে কৌতূহলী হয়ে এদিক দিয়ে আসছি। তখন বলে যে ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে একটু পানি ছিটা দিয়ে দিই। দেখা গেল যে ওই পুরোহিত মশাই কিছু পানি এনে ওনাকে ছিটা দিয়েছেন এবং এরপরে বলতেছেন যে ঠিক আছে এখন তুমি যাও, আর কোনো সমস্যা নেই, বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে এই রাস্তাতে এসো না, এই রাস্তাতে আগে সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছে, আমরা একটা সমাধানের চেষ্টা করতেছি, কারণ এখানে আরও অনেক মানুষ বসবাস করে, এটা তো পরিত্যক্ত রাস্তা না, এই রাস্তায় মানুষজন চলাচল করে দিনের বেলাতে, আগে আমরা চলাচল করছি সবসময়, রাতের বেলাতেও করছি, আপাতত আমরা করতে পারতেছি না, আশেপাশে তো আরও বাড়িঘর আছে এই রাস্তার আশেপাশে, তারাও আপাতত এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর চলাচল করছে না। এরপর তো ঠিকঠাক মতোই দেব ভাই বাড়িতে চলে আসছেন। তো এর পরের ঘটনা, উনি বাড়িতে গিয়েছেন, যেহেতু ভয় পেয়েছেন, হালকা একটু জ্বর আসছিল, তবে পরের দিন উনি পরীক্ষা দিতে গিয়েছেন, এমনিতেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি আর কি। পরবর্তীতে গৌরবের সাথে কিন্তু বিষয়টা শেয়ার করেছেন ওই পরীক্ষা শেষ করার পর। গৌরব তো বেশ মানে রেগেই যায় যে তোকে না বারবার বললাম যে তুই অন্য রাস্তা দিয়ে যা, আমি ওখান থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তুই আবার ওই 2 নম্বর রাস্তা দিয়ে ঢুকছিস, এই কাজটা তো উচিত হয় নাই তোর। তখন বলেন যে এই ব্যাপার, ওই যে পুরোহিত মশাই আমাকে পানি ছিটা দিয়ে দিয়েছিল, ও পুরোহিত মশাই এলাকায় খুব একজন ভালো মানুষ হিসাবে পরিচিত আর কি। আসলে সমস্যাটা কি হয়েছে এই অংশটুকু তো আসলে এই দেব ভাইয়ের সাথে ঘটেছিল, আসলে ওখানে সমস্যাটা কি হয়েছে সেটাই বলি আর কি, খুব বেশি দিন আগের কথা না, মানে এই যে এই ঘটনাটা, এই ঘটনা শুরু হয়েছে, এই যে সমস্যাটা শুরু হয়েছে, এই সমস্যা শুরু হয়তো মাসখানেক বা তারও একটু আগের ঘটনা আর কি। ওই গ্রামের একটা মেয়ে, তার নাম হচ্ছে প্রিয়া চাকমা, এই মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল ছেলের সাথে, এই ছেলেটার নাম ছিল হচ্ছে সেমি বর্মা। একদিন হয় কি, এই দুইজনের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হওয়ার পর এই ছেলেটা বলে যে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমি গেলাম। এই মেয়েটা এই শোক সামলাতে না পেরে নাকি ওই গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আসলে ঝামেলাটা অন্যখানে, সেটা হলো এই মেয়েটাকে কেউ একজন বুদ্ধি দিয়েছিল। কি বুদ্ধি? যে তুই যদি ঠিক ওই গাছের ওই ডালে আত্মহত্যা করিস, তাহলে তুই মৃত্যুর পর ওই ছেলেটাকেও সাথে করে নিয়ে যেতে পারবি, তখন দুইজনের আত্মা একসাথে থাকবে। তখন মেয়েটা চিন্তা করছে বেঁচে থাকতে যদি ওকে না পাই, তাহলে মরার পরেই ওর সাথে নিয়েই অনন্তকাল থাকব। যে এই বুদ্ধিটা দিয়েছে তার নামটা জানা যায় না বা তার পরিচয় জানা যায় না, তবে এই বুদ্ধিটা দিয়েছিল, এই বুদ্ধিটা নেওয়ার পর ওই মেয়েটা তার পরিবারের সাথে খুব আক্রোশ ভরে শেয়ার করেছিল যে আমি মরবো, আর ওরেও আমি মারবো, ওই ছেলেরেও মারবো, মেরে আমায় ওর আত্মাটা নিয়ে গিয়ে আমার আত্মার ওর সাথে একসাথে থাকবো। এই তোরে কে এই বুদ্ধি দিছে সে আর বলে না, মানে ওই মেয়েটা বলে না। এরপরেই মূলত প্রিয়া চাকমা এই ঘটনাটা ঘটায়। আসলে এরপরে তো ওই ছেলের আর কিছুই হয় নাই, মাঝখান থেকে প্রিয়া চাকমা মেয়েটা মারা যায়। ঠিক এই প্রিয়া চাকমা মারা যাবার পর থেকেই ওখানে ভয়ঙ্কর সব ঘটনা শুরু হয়েছে। এই প্রিয়া চাকমার আর একটা ছোট বোন আছে, তার বয়স 8 থেকে 9 বছর। এই বোনটাও ওই গাছ না, অন্য আর একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এখন কেন করলো? প্রিয়া চাকমা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এই কথা নাকি সন্ধ্যার পর সে আরও কয়েকজন মহিলার সাথে শেয়ার করে, আর ওই গাছটার কথা বলে যে ওই গাছটাতে সে মারা গেছে, ওই গাছটাতে মারা গেছে, সেটা ঠিক আছে, এটা তো ওখানকার লোকজনও জানে, তবে সেই গাছটার নাম ধরে বলেছিল। এর কয়েকদিন পরেই এই 8-9 বছর বয়সের একটা শিশু, সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, অথচ তার তো কোনো সমস্যা ছিল না, তার তো আত্মহত্যার কোনো কারণ ছিল না। এরপর সমস্যা দেখা দিল যে সন্ধ্যার পর ওই গ্রামের কোনো নারী যদি ওই গাছের নাম মুখে উচ্চারণ করত, এর কয়েকদিনের মধ্যেই তার অপমৃত্যু হতো। হয় গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, বা তার লাশ রাস্তার এক পাশে পড়ে আছে।
এরকম 3-4টা ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা যখন ঘটা শুরু করেছে তখনই বলা হলো যে এই গাছের যে অবস্থান, এর পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপাতত চলাচল করার দরকার নাই, এই সমস্যার সমাধান করতে হবে। এই জন্যই ওই 2 নম্বর রাস্তাটা সাময়িকভাবে তারা চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন গ্রামবাসী, যে আমরা আপাতত চলাচল করবো না, দিনের বেলা চলাচল করবো, সন্ধ্যার পরে না। এর মধ্যেই এই যে দেব ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। তো দেব ভাই যখন বিষয়টা শুনলেন, উনি শুনে তো খুবই মর্মাহত হলেন যে গ্রামের এরকম কয়েকটা মহিলা বাচ্চা মারা গেছে, আর কে এই বুদ্ধিটা দিল? ওই ছেলে তো ঠিকই জীবিত আছে, খোঁজখবর নিয়ে দেখা যায়, কিন্তু প্রিয়া চাকমা তো মারা গেছে। এই বুদ্ধি শুনে যে তার আত্মা ওই ছেলের আত্মাকে নিয়ে যাবে, 2 জন অনন্তকাল বসবাস করবে। আসলে তো এটা একটা ফলস ইনফরমেশন ছিল, মিথ্যা তথ্য ছিল। যে এটা করেছে তার উদ্দেশ্যটা কী ছিল? সে কোনো একটা উদ্দেশ্য আছে। তো যাই হোক, এরপরে নাকি প্রায় 2 মাস কেটে যায়। 2 মাসের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। মানুষজনও এটা নিয়ে আর আলোচনা করে না, বিশেষ করে মহিলারা আলোচনা করে। যারা মারা গেছে সবাই মহিলাই ছিল। এরপর আর একটা মেয়ে মারা যায়। সেই মেয়েটা তার বাড়ির পাশে একটা আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। কিন্তু সে যেই ডালে আত্মহত্যা করেছিল বলে মানুষজন ধারণা করছে, এই ডালে তার পক্ষে ওঠার কথা নয়। এই ডালে উঠে সেখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বে, এটাও আসলে সম্ভবপর ছিল না। তবে জানা যায় সেও নাকি কোনো এক সন্ধ্যার পর মজা করেই ওই গাছটার নাম মুখে এনেছিল। এরপর আর একজন বৃদ্ধা মহিলা মারা যায়। এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটে। ওই বৃদ্ধা মহিলা কিন্তু কোনো কারণ ছাড়াই তার ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এখন এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু চলমান রয়েছে। কি করা যায় এটা নিয়ে তো তারা আলাপ আলোচনা করছে, গ্রামের লোকজন, পুরোহিত মশাই আলোচনা করছে। তখন ওনারা একটা পণ্ডিতকে নিয়ে আসেন। পণ্ডিতকে নিয়ে আসার পর ওই পণ্ডিতের সাথে বেশ কিছু জিন ছিল। এরাও পিশাচ গোত্রের জিন হলেও এরা ভালো উপকার করত। ওই পণ্ডিত এসে বলেন যে আসলে ওই গাছে আগে থেকেই বেশ কিছু পিশাচ শ্রেণীর জিন ছিল, তবে ওরা কারো ক্ষতি করতো না। এত বড় একটা গাছ, এই গাছের নিচ দিয়ে রাতের বেলা কেউ হেঁটে গেলেও কাউকে ভয় দেখাতো না। তবে হ্যাঁ, ওই যে ব্রিজ ভেঙে পড়তো, এটার সাথে একটা সম্পর্ক আছে তাদের, এছাড়া তেমন কোনো ক্ষতি করতো না। যখনই ওই প্রিয়া চাকমা মেয়েটা ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, মূলত ও এমন একটা সময় আত্মহত্যা করেছে আর এমন একটা উদ্দেশ্যে আত্মহত্যা করেছে যে সে আত্মহত্যা করার পর তার আত্মা ওই ছেলের আত্মা নিয়ে চলে যাবে। সে ওই গাছে আত্মহত্যা করার কারণে ওই গাছটা নাকি অপবিত্র হয়ে গেছে। এই গাছটা ওই জিনেরা পবিত্র হিসাবেই সেখানে থাকতো। সে যখনই আত্মহত্যা করেছে তখন নাকি ওই গাছটা অপবিত্র হয়ে যাওয়ার কারণে অন্য পিশাচ গোত্রের জিনেরা এই গাছে আস্তানা গাড়ার জন্য এইখানে এসে হামলা করছে। হামলা করার কারণে এই যে এখানে যে পিশাচ গোত্রের ভালো জিনেরা থাকে, এদের পরিবার থাকে, এরা এই গাছ থেকে যেন চলে যায়, এই জন্য হামলা তো করেছে অন্য জিনেরা। হামলা করার পর এদের কিছু নিরীহ জিন মারা যায়। এই কারণে ওরা এমন ক্ষিপ্ত হয়েছে যে এই গ্রামের মহিলারা তারা আসলে বেঁচে থাকার অযোগ্য। একটা এসে মারা গেছে, যার কারণে কোনো কারণ ছাড়াই আমাদেরকে মরতে হচ্ছে। এই গাছটা অপবিত্র করার কারণে অন্য জাদুকর জিনেরা এখানে এসে আস্তানা গাড়ার জন্য আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমাদের গোত্রের নিরীহ জিনেরা মারা যাচ্ছে, এটা তো হতে পারে না। যদিও বা এই গাছে থাকা জিনেরা নাকি ওই পিশাচ গোত্রের জিনেদেরকে তাড়িয়ে দিয়েছিল, এরা আর আসতে পারে নাই, কিন্তু এরা এই গ্রামের মহিলাদের উপরে, মেয়েদের উপরে এমন ক্ষিপ্ত হয়েছে, তখন তারা কি প্রতিজ্ঞা করেছে যে যেই না সন্ধ্যার পরে এই গাছের নাম মুখে নেবে শুধু, এরই মৃত্যু অনিবার্য, আমরা তারে মেরে ফেলব। এই কাজটাই মূলত ঘটছে। এখন সমাধান কি? এরা কোনো সমাধানের দিকে যেতে চায় না, বলে যে আমার গোত্রের নিরীহ জিনেরা মারা গেল, এর সমাধান কি? তোমরা পারবা এর জীবনটা ফিরাই দিতে? আমরা কি তোমাদেরকে ভয় দেখাইতাম? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করতাম? রাত বিরেতে কি আমরা তোমাদেরকে ভয়ঙ্কর রূপে কখনো দেখা দিছি? তা তো দেই নাই। তাহলে তোমাদের একজন কেন এত জায়গা থাকতে এই গাছে এসে মারা গেল? যে বুদ্ধি দিছে তারও তো একটা খারাপ উদ্দেশ্য ছিল। নিশ্চয়ই ওই পিশাচদের সাথে আতাত করে এই মেয়েটাকে এই বুদ্ধি দিয়েছে, যার কারণে এই মেয়েটা এখানে ফাঁস দিয়েছে।
যে এই বুদ্ধি দিছে তাকে তো আমরা মারবই, কিন্তু এই গ্রামের মহিলাদেরকেও বাঁচতে দিব না। তাদের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবে তারা কোনোভাবেই মানতে নারাজ। মানে তারা এতটাই ক্ষিপ্ত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা বিনা কারণে মারা গেছে, এই কারণে খুবই ক্ষিপ্ত হয় তারা। তবে একটা পর্যায়ে একটা সমাধানের দিকে সবাই আসতে থাকে। নেপালের থেকে, তারপর নেপালের বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে অনেক বড় বড় তান্ত্রিকরা ওই এলাকাতে আসে। বিশাল বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়। মহিষের মাথা, ছাগলের মাথা, মানুষের মাথার খুলি, 15টা কবুতর, 15টা কাদাকনাথ যেই মুরগি আছে কালো, এই 15টা কালো এই মুরগি, এরকম আরও অনেক জিনিস নিয়ে তারা ওখানে একটা মহাযজ্ঞ শুরু করে দেয়। এই যজ্ঞের নাম নাকি নীলকণ্ঠ যজ্ঞ। এটা অনেক পুরনো একটা আদিম যজ্ঞ। বিশেষ করে এই যজ্ঞগুলো নাকি পাহাড়ি এলাকায় হয়ে থাকে। বিশেষ করে ভয়ঙ্কর কোনো জায়গা রিচুয়াল করে সেই জায়গাটাকে এই পিশাচ মুক্ত করার জন্য এই ধরনের কাজগুলো হয়ে থাকে আর কি। তো যখন এই ধরনের যজ্ঞ শুরু হয়ে গেছে, বিশেষ করে এই কাজটা সন্ধ্যার পরেই শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে পাহাড় থরথর করে কাঁপতেছে, এখনই আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে আর কি, ভিতর থেকে আগ্নেয়গিরির লাভা বের হয়ে আসবে। তার আগে যেমন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে পাহাড়, মনে হচ্ছে ওরকম করে কাঁপছে। বন জঙ্গল মনে হচ্ছে সব চুরমার হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তবে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কোনো পুরোহিতেরই প্রাণ যায় নাই, সবাই ঠিকঠাক ছিল। ওখানে একজন পুরোহিত ছিল না, একাধিক পুরোহিত ছিল। এরপর সকালবেলা পুরোহিতদের কাছে জিজ্ঞেস করা হয় কী হয়েছিল। তখন পুরোহিতরা বলেন যে রাতের বেলা তারা যখন ওই নীলকণ্ঠ যজ্ঞ শুরু করেছেন, তখন তারা দেখেন 15টা কালো অবয়ব ওনাদের দিকে ধেয়ে আসছে, এসে বলছে তোরা যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না, এই জায়গাতে তো আমরা বসবাস করি, তোরা কেন আমাদেরকে তাড়াতে চাচ্ছিস, যা এখান থেকে চলে যা। তখন ওনারা বাধ্য হয়েই তাদেরকে বন্দি করার চেষ্টা করেন। একটা জিনকে বন্দি করেন। মূলত ওই গাছে নাকি 15টা গোত্র থাকতো, ওই 15টা গোত্রের 15 জন সর্দার ওখানে আসে। একটা সর্দারকে বন্দি করার পর বাকিগুলো চলে যায়। মূলত এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে একটাকে বন্দি করার পরও তাকে আবার বুঝিয়ে শুনিয়ে নাকি ছেড়ে দেওয়া হয়েছিল। তারা জানতো যদি এই সর্দারকে কোনো ধরনের ক্ষতি করা হয়, তাহলে এই জিনেরা, তাদের গোত্রের সব জিন তো আছেই আশেপাশে পাহাড় পর্বতে, তাদের সাথে বন্ধুত্ব আছে এমন জিনেদেরকে ডেকে নিয়ে এসে এমন আক্রমণ করবে, লক্ষ লক্ষ জিনেরা এসে এখানে আক্রমণ করবে। এই কারণে তাকেও পরবর্তীতে বুঝিয়ে শুনে বলা হয় যে আসলে আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এই কারণেই আসছি, তোমরা একটু শান্ত হও, যেটা হওয়ার হয়ে গেছে, নিরীহ কয়েকজনের জীবন তোমরা নিয়ে নিছো, এখন এটাকে ভুতুরে পল্লী বানায়ও না, এই রাস্তাটাকে পরিত্যক্ত রাস্তা বানায়ও না, আশেপাশে অনেকের বসবাস করার জায়গা রয়েছে, ঘর বাড়ি আছে, মন্দির আছে, মানুষজন এখানে সবসময় বসবাস করে, এটা পরিত্যক্ত জায়গা না, তোমরা এটাকে এখন তোমাদের অভিশাপ মুক্ত করো, তোমরা আর আগের মতো বিরক্ত যেরকম করতে না, এখন সেই অবস্থাতেই থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকো, এরা ওদের জায়গায় থাক। তো এইভাবেই নাকি একটা মিউচুয়ালে চলে আসে। একটা পর্যায়ে এই যজ্ঞের অনুষ্ঠানটাও শেষ হয়। পরবর্তীতে পিশাচরাও বলে যে ভবিষ্যতে এইখানে কেউ যেন এই গাছের নিচে এসে অপবিত্র না করে, কারণ এটায় তারা বসবাস করে, তাদের অসুবিধা হয়। মানুষ অপবিত্র করলেই দুষ্টু জিনেরা, যারা অন্যান্য জিন আছে, যারা জাদুকর জিন, তারা এখানে সে আস্তানা গাড়বে, তাহলে এদের উপর সমস্যা হবে। পরে এই ধরনের কথাবার্তার মধ্যেই মূলত এই সমস্যাটার সমাধান নাকি হয়েছিল। আর একটা কথা, কিছু দুষ্টু শ্রেণীর জিনদেরকে অবশ্য আটক করা হয়েছে, বিশেষ করে যেই জিনগুলো একটা সুযোগ সন্ধানী ছিল যে এই পিশাচ শ্রেণীর ভালো জিনগুলো যদি এই গাছ থেকে চলে যায়, তারা এখানে এসে জাদুটোনার কাজ শুরু করবে। এমন কিছু জিনদেরকেও নাকি ওই সময় এই নীলকণ্ঠ যজ্ঞের মাধ্যমে বন্দি করা হয়েছিল। বন্দি করার পর যেটা হয়েছিল, তাদেরকে হত্যা করা সম্ভব হয়নি। এই গাছের ভিতরে একটা কোটরের ভিতরে নাকি তাদেরকে বন্দি করে দেওয়া হয়। বলা হয়েছে এই গাছ যেদিন মারা যাবে, গাছের সাথে সাথে এরাও মারা যাবে, এর আগে আসলে এরা মরবে না বা এদের মারা সম্ভব হবে না। এমনিতে যদি মারা যায় সেই হিসাবটা আলাদা। তো এর পরেই মূলত এই সমস্যাটা নাকি সমাধান হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শওকত হোসেন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি দেব, গৌরব, রাজু, চিত্রা, লাল সিং সবাইকে। আশা করছি এই ঘটনাটি আপনারা শুনবেন,
হয়তোবা ওভাবে বোঝা যাবে না, যেহেতু আমরা বাংলা ভাষায় বলেছি। আপনারা আপনাদের ভাষায় ওইভাবে কতটুকু বুঝতে পারবেন বা ট্রান্সলেট করে কতটুকু বুঝতে পারবেন আমরা জানি না। তবে যেহেতু আপনাদের নামগুলো আমরা বলেছি, আপনাদের নামগুলো শুনলে অন্তত বুঝতে পারবেন যে আপনাদের এই ঘটনাটা আমরা শেয়ার করেছি। ডিয়ার লিসেনার্স, আশা করছি ঘটনা দুটো আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে এইভাবেই লিখে বা রেকর্ড করে আপনার ধরওয়ালবিডি@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিন। তাহলে অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের আফনান্স ইউটিউব চ্যানেলে ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড নিয়ে কিন্তু আমরা আসতে যাচ্ছি। সেখানেও দারুণ একটি ঘটনা থাকবে, একটি বা দুটি আমরা ঘটনা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।